আম্মু বলল না, কলেজ পাশের পরে বিয়ে দিয়ে দিমু তারে। ওর পিছনে টাকা খরচ করলে আমার দুইটারে কিভাবে পড়ালেখা শিখামু। এভাবে অনেক কথা কাটাকাটির পর আব্বু বলে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার মেয়েকে তো তাড়াতাড়ি বিয়ে দিমু না। আম্মু তখন নিজে নিজে অনেক বকলো তোমাকে। এরপর আব্বু বাড়ি চলে যায় নামাজ পড়তে। আসার পর আব্বু ভাত দেয়, ডাল দেয়। আব্বু খেয়ে শুয়ে থাকে। তারপর বলে পেটে ব্যথা, বমিও করে দিয়েছিল। মিনা আন্টি জামাই ডাক্তার আনছে বলে আব্বু নাই। পিয়াসা বেদনার মুখ নিয়ে আব্বু ওই কথাটা না বলে বেঁচে যেত রিয়া। রিয়া পিয়াসা গলা পেঁচিয়ে ধরে, ফেল ফেল চোখে চেয়ে বলে, আব্বু, আম্মু কবে ছাড়া পাবে? আমাদেরকে ছোট খালা নিয়ে যাবে। তুমি কার কাছে থাকবা? পিয়াসা হু হু করে অশ্রুপাত করতে লাগলো। বলল, তা আমি কি করে জানবো রে? আর আব্বুল লাশ দাফন হোক আগে, তারপর গ্রামে চলে যাব কোনো আত্মীয়র বাড়িতে। এদিকে প্রত্যাশিত সময় অতিবাহিত হয়ে গেল। পিয়াসার কোনো খবরই নেই। রায়হান বিচলিত হয়ে পড়ল। ভয়ে ফোনও দিতে পারছে না। সাইলেন্ট না থাকলে ফোন বেজে উঠবে, পরে সৎমায়ের হাতে মেয়েটা মার খাবে। এইভাবে দুই শব্দ ছোট্ট একটা মেসেজ দিল, কেমন আছে পিয়াসা, এনি প্রবলেম? প্রতীক্ষার প্রহর কেটে গেল, তবুও কোনো রিপ্লাই এলো না। রায়হানের মাঝে অস্থিরতা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। পরপর টানা 2 দিন পিয়াসা কলেজে আসছে না, কোচিংও করছে না। সে যে পিয়াসাকে খুঁজছে এটা দ্বিতীয় কাউকে বুঝতে দিলেও খুব সচেতনভাবেই। এদিকে আইমানও কোচিং ক্লাসে অন্যদের জিজ্ঞেস করলো, তোমাদের সাথে আরেক বন্ধু আসে না কেন? কিছু জানো তোমরা? জেবাজুলির নাহাইত উৎকণ্ঠা নিয়ে জানালো, স্যার জানি না। পিয়াসা তো ক্লাস মিস করে না ভুলেও, বরং ও বাসা থেকে বাইরে থাকলে পারলেই বাঁচে। আমরা কোনোভাবে খোঁজ নিতে পারছি না, ওর তো মোবাইলও নেই। বাইরে থাকলে বাঁচে মানে? ও অসুস্থ তো হতে পারে, কিন্তু তেমন অসুখ বিসুখ তো দেখি না তার। স্যার, পিয়াসার সৎমা ঘরে। আমার এক বেশি কিছু জানি না স্যার, কোনোভাবে কি কোনো খোঁজ নেওয়ার ব্যবস্থা করা যায় না? ওদেরকে চিন্তাগ্রস্ত মুখে দেখে আইমানুর চোখের কোণে চিন্তার রেখা পরিপুষ্টিত হলো। বলল, অফিস থেকে ওর বাসার অ্যাড্রেস বের করা যায় কিনা দেখি। তাই করেন স্যার প্লিজ, আজই, পারলে এক্ষুনি। দেখছি বলে আইমান উঠে গেল অফিসে। একটু পর পিয়াসার অ্যাড্রেস বের করে আনলো। তোমরা কেউ গিয়ে খবর নিতে পারো, যে মোবাইল নাম্বার দেওয়া আছে অভিভাবকের সেটা অফ পাচ্ছে। নাহিদ বলল, স্যার আমি আর হিরুন কাল যাব, আজকের তো আর সময় নেই। আচ্ছা যেও, তোমাদের সুবিধা মতো। রায়হান আর থামতে পারছে না। বিকেলে পিয়াসাদের বাসায় চলে গেল। মনে মনে স্টলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, সেদিন ধরনীর বুকে বৃষ্টি দিল বলে, নয়তো আজ কীভাবে তাদের বাসা চিনত। পিয়াসাকে গিয়ে গেটে ঢুকে ছোট্ট একটা ছেলের সাজে নিয়ে বাসার ভিতরে গেল রায়হান। তাকে দেখে বাসার ভেতরে লোকজন সরে গেল। পিয়াসা রায়হানকে দেখে বিস্মিত হলো, চোখ কপালে তুলে ক্ষীণ স্বরে, স্যার আপনি? রায়হান থম মেরে গেল পিয়াসাকে দেখেই। অনিমে চেয়ে রইল পিয়াসা দিকে। 3 দিন আগেও যে মেয়েটা ছিল প্রাণোচ্ছল সজীব, আর সেই মেয়েটাকে দেখতে কতটা নিষ্প্রাণ নির্জীবও লাগছে। পিয়াসা যেন পুয়ের কচি ডগার ন্যায় তরতর করে বেড়ে উঠছে। আচমকা ঝড়ে ঝাপটায় মরমর করে ভেঙে পড়েছে। তার কল্পনার ঘোরকাটে কানে কুকুরের বিদঘুনের ডাক কানে আসতেই, তোমার ফোন বন্ধ, কলেজে যাচ্ছ না? তাই খবর নিতে এলাম। এসে তো কারণ শুনলাম এই ছেলেটার কাছে। পিয়াসার ডুকরি কেঁদে উঠল বাবাকে স্মরণ করে। রায়হান তার সমর্থ অনুযায়ী পিয়াসাকে সান্ত্বনা দিল। তার খুব ইচ্ছে করছে পিয়াসার মাথায় নির্ভরতার হাতটুকু রাখতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে নেই। পিয়াসা রায়হানকে নাস্তা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তা বুঝতে পেরে রায়হান বলল, পিয়াসা, ফর্মালিটির কোনো প্রয়োজন নেই, আমি এখন উঠি। তোমার এত বড় দুঃসময়ে আমি কিভাবে কি করতে পারি তাই ভাবছি। কাল কলেজে অবশ্যই আসবে, তুমি মাইন্ড করবে নয়তো তোমার হাত খরচের জন্য কিছু দিতাম। রায়হান চলে যাওয়ার সময় অনুরাগের ভঙ্গিতে বলল, পারলে ফোন অন করে একটু যোগাযোগ করো আমার সাথে, কথা আছে জরুরি। পিয়াসা ক্লান্ত অবাসগ্রস্ত মুখে মাখা হেলিয়ে মৌনতা প্রকাশ করলো। রায়হান এত সময় কী বলল না বলো তা পিয়াসাকে তেমন হৃদয়মঙ্গল হলো না। কীভাবে বা হবে? যে বাবা বুকে পিঠে করে বড় করেছে তাকে, যে বাবা তার জন্য প্রতিবাদ করতে গিয়ে নিজেই বলি হয়ে গেল কোনো রোশনের, সে বাবা তার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে, তার পুরো হৃদয়টা জুড়ে তার বাবা। থেমে থেমে পিয়াসা বাবার জন্য কান্না জুড়ে দিচ্ছে। নিজের নিঃশেষ শরীরটা 80 বছরের বেদার মতো টেনে টেনে নিয়ে গেল বিছানার উপরে, গায়ে এলিয়ে কাত হয়ে পড়ে রইল।
মোবাইলটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে আবার বালিশের নিচে রেখে দিল। মিনা আন্টি এসে জোর করে দুলোকমা ভাত মুখে তুলে দিয়েছে। দীর্ঘ সময় ধরে অভুক্ত ছিল পিয়াসা, তাই সামান্য ভাত খাওয়াতে শরীর ছেড়ে দিল। দু চোখে নেমে এলো এক পাহাড় ঘুম। তার সাথে রাতে মিনা আন্টি নিজেই ঘুমিয়েছে। পরের দিন সকালে হিরণ নাহিদ তুলে এলো পিয়াসাদের বাসায়। ঘটনার আশঙ্কিতায় শুনে তারা ভীষণ মর্মাহত হলো। পিয়াসা তুলিকে জাপটে ধরে কান্না করতে লাগলো। তারা কি বলে সান্ত্বনা দেবে সে ভাষাটুকুও হারিয়ে ফেলছে। কিছু সময় অতিবাহিত হলে তাদের সাথে কলেজে যেতে অনুরোধ করলো পিয়াসাকে। পিয়াসা মিনমিন ভেজা কণ্ঠে জানালো, না রে, আমার পড়াশোনা করার আর টাকা নেই। আবুর এ ঘরে যে ছোট দুটো বোন ছিল আমার, তাদেরকে নিয়ে গিয়েছে তাদের খালা। আমি এ শহরে একা, কোথায় থাকবো তোরাই বল। গ্রামে ফুপু আছে, দূর সম্পর্কের এক খালা আছে, তাদের কাছে গিয়ে উঠবো। কিরণ বলল, কেন তোদের এই বাসায় থাকবি? যে মিনা আন্টির কথা বলি উনি তোর খেয়াল রাখবে। এ বাসার 2 মাসের ভাড়া বাকি। সকালে বাড়িওয়ালা এসেছে, উনি বলেছে ওনার ভাড়া দিতে হবে না। আমি যেন বাসা ছেড়ে দেই। বাসার সব জিনিসপত্র বেচে উনি টাকা নিয়ে নেবে, তাতে ওনার টাকা পাওয়া পরিশোধ হয়ে যাবে। শুনে ওরা হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরে বলল, অত্যন্ত বের হয়ে আয় আমাদের সাথে, বাইরে আলো বাতাসে একটু গায়ে লাগুক তোর। না রে, তোরা চলে যা, আমার কিছুই ভালো লাগছে না। পুরো দুনিয়াকে বিভীষিকাময় লাগছে, কোথাও যেন কোনো আলো নেই। পিতামাতাহীন একটা এতিম মেয়ে জীবনে কতটা নির্মম আর দুর্বিষহ হতে পারে তা এই কয়দিনের মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে। বন্ধুরা কলেজে চলে গেল ব্যর্থ হয়ে। গিয়ে ক্লাসের সবাইকে পিয়াসার বিষয়ে জানালো। আইমান স্যারকে জানালো। আইমান শুনে চমকে উঠল। ওদেরকে বলল, এটা কোনো কথা হলো? ও পড়াশোনা মোটামুটি ভালো, অন্তত ফাইনাল পরীক্ষাটা শেষ করুক। আমরা কোচিংয়ের বেতন আর দিতে হবে না, আর অফিসে বললে অদক্ষতার বেতনও মাফ করে দিতে নিশ্চিত। ওরা জানালো, স্যার ও থাকবে কোথায়? একটু থেমে আয়মা বলল, এটাও প্রশ্ন, ঢাকা শহরে কে কাকে কয়দিন রাখে। দেখি রায়হানের সাথে আলাপ করে থাকার কোনো বন্দোবস্ত করা যায় কি না। আর তোমরা বিকেলে একটু কষ্ট করে আবার যেও পিয়াসার কাছে, আমাকে ফোনে ধরিয়ে দিও। ওকে বুঝিয়ে বললে আশা করি শুনবে। যার বিপদ তার মাথায় কাজ করে না, এ সময় অন্যদের এগিয়ে আসতে হয়। বন্ধুরা বেশ সন্তুষ্ট হলো আয়মান স্যারের উপর। কিনুক্ষণ ভেবে পুনরায় বলো, আয়মান, আচ্ছা থাক, আমি নিজেই যাব। ফোনে কাজ নাও হতে পারে। তাহলে বেশ ভালো হয় স্যার, যেভাবে হোক ওর গ্রামে যাওয়া বন্ধ করতে হবে। আমরা এমন ভালো মিষ্টিভাষী বন্ধুকে ছাড়া নিরানন্দ জীবন চাই না। আয়মানকে তারা বাসার ঠিকানা ভালো করে বুঝিয়ে দিল। বিকেলে ক্লাস শেষে আয়মান একটা রিক্সা নিয়ে পিয়াসার বাসার দিকে রওনা দিল। বাসার কাছাকাছি যেতেই আয়মানের দৃষ্টি আটকে গেল সামনের একটি স্থানে। দেখতে পেল রাস্তার উপরে দাঁড়িয়ে বন্ধু রায়হান রিক্সা ডাকছে। তার পাশে দাঁড়িয়ে আছে পিয়াসা। আয়মান এক আকাশ অবাক বিস্ময় নিয়ে নির্বাক চোখে চেয়ে রইল, যেন পৃথিবীতে এইমাত্র ঘটে যাওয়া কোনো আশ্চর্যত জিনিস তার দৃষ্টিগোচরে হলো। সে যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। আয়মান রিক্সাওয়ালাকে বলো, চাচা রিক্সাটা একটু পিছনে নিয়ে রাস্তার এক পাশে একটু রাখুন। রিক্সাওয়ালা আয়মানের নির্দেশ মতো রিক্সাটা থামালো। আয়মান রিক্সার হুড টেনে দিল, পকেট থেকে কালো বড় সানগ্লাসটি হাতে নিল, টিস্যু দিয়ে চোখ মুছিয়ে নিল, মাথায় ক্যাপ পরে নিল। শিকারির ন্যায় স্থির চোখে রায়হানও পিয়াসার গতিবিধি লক্ষ্য করছে। তারা কিন্তু আয়মানকে দেখছে না। সে দেখছে রায়হান রিক্সার দরদাম করে ছেড়ে দিচ্ছে। একটু পর রায়হান চলে গেল একা একটা রিক্সায় চড়ে। পিয়াসা দিকে হাত বেরিয়ে কিছু দিল মনে হচ্ছে। পিয়াসা তাদের বাসার গেটের ভিতরে চলে গেল। প্রগাঢ় বিস্ময় আর রাশি রাশি কৌতূহলের সীমা অতিক্রম করে এবার আয়মান দোটানায় পড়ে গেল। একবার ভাবছে পিয়াসাকে গিয়ে জিজ্ঞেস করবে তার দেখা বিষয়টা, আবার ভাবছে না, জানার মতো করে সে আজ বলতে এসেছে তাই বলে। আবার ভাবছি অন্য কিছু বলবে। অবশেষে স্থির হলে সে ফিরে যাবে পিয়াসার সাথে দেখা না করেই। কাল কলেজে যাবে কি না দেখবে। রিকশার হুড ফেলে দিল আয়মান নিজেই, মাথা তুলে গমন পানে চাইল। গোধূলির হরিদ্রাব্য আকাশ ধীরে ধীরে নিকষ কালো রূপ নিচ্ছে। একটু পরে চারপাশটা জুড়ে সুন্দর আলো আঁধার খেলা করবে। ঠোঁটের কোণে দেখা দিল চওড়া তীর্যক হাসি। মনে মনে বলল, আমরা মানবজাতি এত ঈশ্বরপরায়ণ কেন, এত হিংসুটে কেন? হাই শেখ কুকাস, কি বিচিত্র। ঘড়ির কাঁটা দুটোর ঘরে ছুঁই ছুঁই, তবুও আয়মানের দু চোখে ঘুম আসছে না।
নিবিড়চ্ছন্ন পার করছে। ঘুমেরা যেন তার থেকে ছুটে নিয়েছে এই রাতে। প্রচণ্ড বিরক্তি নিয়ে একটা সিগারেট ঠোঁটের মাঝে চেপে ধরলো। লাইটার দিয়ে জ্বালাতে কী ভেবে আবার সিগারেটটা পকেটে ভেবে রেখে দিল। পরের দিন কলেজে ক্লাসে গিয়ে আইমানের চোখ দুটো পিয়াসাকে খুঁজলো। পিয়াসাকে দেখতে পেল। দ্বিতীয় দফায় অবাক হয়ে গেল সে। নিজেকেই গোপনে প্রশ্ন করলো, কি আশ্চর্য, যেখানে এই মেয়েটা ঘনিষ্ঠ বন্ধুরাও সশরীরে গিয়ে তাকে কলেজে আনতে পারেনি, পরে আসা যেন রাজি করতেও চূড়ান্তভাবে ব্যর্থ হলো। সেখানে রায়হান দেখা করায় কথা বলায় মেয়েটা বুঝে নিল কি মারাত্মক পাওয়ার রায়হানের। চাপা স্বভাবের আয়মান হৃদয়স্পন্দপূর্ণ কণ্ঠে পিয়াসা দিকে চেয়ে, পিয়াসার মন খারাপ করো না, সব শুনছি ওদের কাছ থেকে, জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে নেই, সিদ্ধান্ত পরিবর্তন করছে দেখে ভালো লাগলো। ক্লাস শেষে কোচিংয়ে এসো। পিয়াসা কিছুই বলল না, আবার অবাকও হলো না আয়মানের আন্তরিকতায়, কারণ এমন সময় শত্রুর মুখ দিয়েও মধুর বুলি বের হয়। সজল দুটির চোখে আয়মানের দিকে চাইল পিয়াসা। বিকেলে কোচিং শেষে আয়মান পিয়াসাকে জিজ্ঞেস করলো, পিয়াসা তুমি আগের মতোই পড়াশোনা চালিয়ে যাবে, আমার কোচিংয়ের টাকা দিতে হবে না, আর কলেজের বেতনও তোমার মাফুফ করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতাপূর্ণ চাহনিতে বলল পিয়াসা। নাহিদ তুলে জেবা হিরণ পিয়াসার দিকে চেয়ে, স্যার কি বললো শুনলি তো? আচ্ছা থাকার কি বন্দোবস্ত হলো রে? আপাতত মিনা আন্টির বাসায় থাকবো, ওনার মেয়ের সাথে ঘুমাবো রাতে। বন্ধুরা বলো তাহলে থাকার ব্যবস্থা হলো, পড়াও কন্টিনিউ চলবে, বাকি রইল তোর খাওয়া খরচ, ব্যক্তিগত খাত খরচ এসব। পিয়াসা বলো তার ব্যবস্থাও হয়েছে। তুলি বলো কী করলো সেটা? তুই না বললি তিনকুলে তোর কেউ তেমন কেউই নেই, যার কেউ নেই তার জন্য আল্লাহ ফেরেশতা স্বরূপ কাউকে পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, শুনে স্বস্তি পেলাম দোস্ত। তো তোর সেই ফেরেশতাটা কে পিয়াসা? অতি আগ্রহ নিয়ে জানতে চাইল বন্ধুরা। পিয়াসা কৌশলে এড়িয়ে গেল, কারণ রায়হান না করে দিয়েছে তার কথা যেন না বলি। এত সময় টেবিলের সামনে চেয়ারে বসে ওদের সব কথা মনোযোগ সহকারে শ্রবণ করলো আয়মান। বলল, যাই হোক তাহলে খুবই ভালো, তবু তোমার যে কোনো প্রয়োজনে ওদের জানাবে, আমাকেও মন চাইলে জানাতে পারো। পিয়াসের উপরে আয়মানের আর কোনো রাগ বা বিরক্তি নেই, আছে শুধু দুর্বার কৌতূহল। হিরণ বলল, তোর এখন একটা মোবাইল থাকা জরুরি, আমি রাতে ফ্রি হয়ে বিক্রয়.com-এ সেকেন্ডে হ্যান্ডসেট দেখব, আর টাকা আমরা সব বন্ধুরা ভাগ করে দিয়ে দিব, তুই চিন্তা করিস না। আয়মান বলল, হিরণ একদম ঠিক বলছো, সেটাই ভালো, দেখে নিও। আমিও শরীফ হতে চাই তোমাদের সাথে। পিয়াসা ছাড়া ওদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা স্যারকে আন্তরিক ধন্যবাদ জানালো। পিয়াসা না বললেও পারছে না, পরে শুধু শুধু সবার টাকা যাবে। মোবাইলের একটা ব্যবস্থা আছে, তোদের কিনতে হবে না, আব্বুর সেইটা আমি ইউজ করব। পিয়াসা তার বাবার ব্যবহারকারী নাম্বার সব বন্ধুদের দিল। রায়হানকে পিয়াসা মোবাইলে ফেরত দিয়ে দিয়েছে। জেবা বলল, তাহলে এবার ছেড়ে নাম্বারটাও নিয়ে নে, সেট আছে সাথে? আছে বলে ব্যাগের ভিতর থেকে মোবাইল বের করলো পিয়াসা। অমনি আইমান পিয়াসার মোবাইলটা হাতে নিল। টাইপ করতে হবে না, কল দিচ্ছি আমার ছেটে, তাহলে নাম্বার 2 সেকেন্ডেই চলে যাবে, শেয়ার ফোনে ব্যালেন্স নেই। ও আচ্ছা, তাহলে আমার ছেট থেকে কল দিচ্ছি। এর ভিতরে আইমান ডায়ালের অজুহাতে টুক করে দেখে নিল পিয়াসার রিসিভ লিস্টে রায়হানের মোবাইল নাম্বার। একশট ভেবে নিল, তলে তলে এত কিছু, তার মানে জল বহুদূর গড়িয়েছে। রায়হান লুকাচ্ছে কেন আমার কাছ থেকে? কিসের ভয়, কিসের এত সংকোচ? আমি না তার বন্ধু? নাম্বার বলো তোমার। পিয়াসার নাম্বার বলো। আয়মান তার সেট থেকে কল দিয়ে আয়মান স্যার লিখে সেভ করে পিয়াসার হাতে দিল। নিজেও সেভ করে নিল পিয়াসা লিখে। কোচিং শেষ হলে সবাই চলে যায়। আয়মান ভাবে, দূর কি ফালতু চিন্তা ভাবনা করছি। রায়ান হয়তো পিয়াসার দুরবস্থা দেখে সহানুভূতির হাত বাড়িয়েছে, একজন শিক্ষক হিসাবে, একজন মানুষ হিসাবে। অন্য কিছু হলে রায়হান আমাকে না জানিয়ে হজম করতে পারতই না। কোচিং শেষে পিয়াসা হেঁটে হেঁটে বাসায় পথ ধরে। আয়মান একটু অপেক্ষা করে একটা রিকশায় ওঠে। রিকশায় হুড় ফেলে দেয়। পিয়াসার কাছাকাছি গিয়ে রিকশা থামায়। এই পিয়াসা, এই পরিচিত কণ্ঠস্বর শুনে পিয়াসা হাঁটার গতি ধীর করে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে চায়। আয়মানকে দেখে রীতিমতো ভড়কে যায় সে। স্যার আপনি, কি হয়েছে? আয়মান স্মিত হেসে, আমি ওই দিকেই যাচ্ছিলাম, সামনে একটু কাজ আছে। তোমার বাসা কোথায়? হেঁটে যাচ্ছে যে। রিকশায় আসো, পৌঁছে দেই। পিয়াসার দুগাল লাল হয়ে গেল শুনে। যে মানুষ নিজের বইয়ের ভাঁজে একটা সিনেমার নাম দেখে আমাকে ভুল বুঝে, সে চরম অপমান করেছে, ধিক্কার দিয়েছে, অথচ আজ নিজেই তার পাশে রিকশায় বসাতে চায়। সমীকরণটা কিছুতেই মিলাতে পারছে না পিয়াসা।
মেরে দাঁড়িয়ে বলল, না ছাড়, আপনি যান প্লিজ, আমি যেতে পারবো। এভাবে অভ্যস্ত আছি আগে থেকেই। তুমি মনে হয় আগের বিষয়গুলো নিয়ে আমার উপর অভিমান পুষে রেখেছো। না স্যার না, অভিমান কি সবার উপরে করা যায়? অভিমান কারো তার উপরেই আসে যার উপরে পাওয়ার অধিকার আছে, ভার কণ্ঠে জানালো পিয়াসা। আচ্ছা তাহলে তোমাকে একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে দেই, তুমি একা চলে যাও। একদম না স্যার, এসবের দরকার নেই, দীর্ণতার সাথে বলল পিয়াসা। ওকে, সাবধানে যেও বলে আয়মান রিক্সা নিয়ে সামনে চলে গেল। পিয়াসা পেছনে পড়ে রইল। রাস্তার পাশ ঘেঁষে একটা হোটেলে ঢুকে বসলো। তীক্ষ্ণ নজর রাখলো পথের উপরে। এক পলক দেখলো রায়হানের বাইকে চড়ে পিয়াসা বাসায় যাচ্ছে, কিন্তু রায়হান তো আরও আগে কলেজ থেকে চলে গেল। তার মানে ফোনে যোগাযোগ করে এলেও পৌঁছে দিতে। লম্বা শ্বাস ছেড়ে আয়মান হোটেল থেকে বেরিয়ে গেল। নিজের দোষেই আসছে দোষে, কারো ঘরে দোষ চাপাবার সামান্যতম সুযোগ নেই। ঝিমের পড়া শরতের সিগ্ধ বিকেল, শরতের নীলাকাশে শুভ্র মেঘের ভেলা, এদিক ওদিক নীল সাদা পুঞ্জ মেঘদলের ভেসে ভেসে ওড়াউড়ি। রায়ান শিহরিত, তার অনুভূতিগুলো অন্যভাবে নাড়া দিচ্ছে পিয়াসাকে নিয়ে। পিয়াসা পড়ে যাওয়ার ভয়ে এক হাতে দিয়ে রায়হানকে পেট পেছিয়ে ধরে বসেছে। রায়হান নিজকে শুকিয়ে আসা ঠোঁট দুটোকে জিভ দিয়ে ভিজিয়ে নিল। রায়হান বাতাসের বেগে বাইক নিয়ে অন্যদিকে চলে গেল। আরে স্যার, কোথায় যাচ্ছেন? আমার বাসার পথ ভুলে গেলেন নাকি? জোর গলায় বলল পিয়াসা। রায়হানগুলো রিপ্লাই দিল না। বেশ কিছুদিন চলে গেল। বাইক থামালো। পিয়াসা পাশেই দৃষ্টি মেলে তাকালো। চমৎকার একটা উদ্যান, যার পুরোটা জুড়ে রয়েছে সবুজের বিশাল সমরণ। পিয়াসা মুগ্ধনয়নের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আমাকে এখানে কেন এনেছেন স্যার? গোল গোল চোখে জানতে চাইল পিয়াসা। সুন্দর কোনো কথা সুন্দর জায়গাতেই বলতে হয় পিয়াসা। তোমার বাসায় সেই উপযুক্ত পরিবেশ নেই। আসো উদ্যানের ভিতরে গিয়ে যে কোনো একটা বৃক্ষদ্বারে বসি, তারপর বলছি। দুজনেই হেঁটে গেল একটু ভিতরে। দাঁড়িয়ে রইল পিয়াসা। রায়হান দুই পা এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা নাম না জানা ফুল ছিঁড়ে নিয়ে নিল। বলো তো ফুলটা কেন নিলাম? পিয়াসা জিজ্ঞাসা চোখে ভুরু কুঁচকে চাইল রায়হানের দিকে। বনিতা না করে সার কথাটা বলে ফেলে প্রম্বে। সূচনা বিস্তারিত উপকারিতা অপকারিতা উপসংহার না হয় পরেই বলছি। আচ্ছা পিয়াসা, আমি যদি তোমার আস্ত জীবনের দায়িত্ব নিতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? পিয়াসা শুকনো মাটিতে উষ্ঠ খাওয়ার মতো ভেবাচাকা খেয়ে গেল শুনে। চোখ কপালে তুলল। আড়ষ্ট হয়ে এদিক ওদিক চাইল অচেনা আগন্তুকের মতো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। লুকিয়ে নিজের হাতে চিমটে কাটল। বুঝে নিল সে স্বপ্ন দেখছে না, যা শুনেছে সত্যি শুনেছে। রায়হানের মুখশ্রীতে নীরব চাহনিতে চাইল। মিলালো ঠোঁট দুটো একটু ফাঁক করে। বলো, আপনি ঠিক আছেন তো স্যার? রায়ান হেসে ফেলল। নিজের কপালের দিকে এগিয়ে আসা চুলগুলো 5 আঙ্গুল গড়িয়ে পিছনে ঠেলে দিল। রসপূর্ণ কণ্ঠে বলো, তোমার জায়গায় আমি হলে এমনই বিষম খেতাম। যেদিন বৃষ্টির মধ্যে তোমাকে তোমাদের বাসায় পৌঁছে দিলাম, তুমি ভিতরে চলে যাওয়ার পর আমার ফোনের সাথে একটু থামাতে হয়, তখন তোমার উপর সৎমায়ের আমানত আচরণ দেখতে পাই। ঠিক ওই মুহূর্তে কোনো এক অজ্ঞাত কারণে তোমাকে ভালো লেগে যায়। ইচ্ছে ছিল তোমার সাথে অল্প স্বল্প কথার মাঝে মাঝে তোমার পারিবারিক জীবন সম্পর্কে জানবো, যে জন্য মোবাইলে দিলাম তোমাকে। এভাবে সখ্যতা হলে তো বন্ধুত্ব গড়াবে, তারপর প্রেমের প্রপোজাল দিব। কিন্তু তোমার বাবার অকাল মৃত্যুতে সব ওলটপালট হয়ে গেল। তাই ডিসিশন নিতে হলো একেবারে তোমাকে বিয়ে করে ফেলার। কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার পরে তা, তখন তুমিও উপযুক্ত হবে। কেননা তুমি যার বাসায় এখন থাকো, সেখানে কতদিন থাকতে পারবে? আর এই শহরে কতজন তরুণী মেয়ে একা টিকে থাকে, ভারী মুশকিল। একজন নির্বলতার মানুষ থাকা চাই, যে ছায়ার মতো তাকে সাথে রাখবে, আগলে রাখবে যতনে। আমি তোমার সেই মানুষটি হতে চাই পিয়াসা। অকপটের কথাগুলো বলে রাহান একটু থামলো। বোতলের ছিপি খুলে 3 কুলি পানি খেয়ে নিল পিপাসত্ব হয়ে। পিয়াসা নরম গলায় বলল, আমি তো আপনাকে স্যার হিসেবে জানি আর শ্রদ্ধা করি। এর ভিতরে আমার পাশে আপনার সহমর্মিতার হাত বাড়ানোকে আমার নিতান্তই স্বাভাবিক দৃষ্টিতে দেখছি স্যার। তোমার ভাবনাটাও রাইট পিয়াসা। আর স্যার হলে, বন্ধু হলে, বিয়ে হলে কি শ্রদ্ধা করা যায় না? আর শোনো, সবার থেকে সবসময় শ্রদ্ধা বিনম্রতা পেতে ভালো লাগাও না, বিশেষ করে তোমার মতো কারো কাছ থেকে। আশা করি বুঝতে পেরেছো আমার ইঙ্গিত। তুমি আমাকে একটু এসব কম দেখাবে, বন্ধুর দৃষ্টিতে দেখার চেষ্টা করবে প্লিজ। পিয়াসা আহত স্বরে জিজ্ঞেস করলো, স্যার, আমি যদি আপনার প্রপোজাল রিফিউজ করি তাহলে কি আপনি আমার কোনো ক্ষতি করবেন?
রায়হান খুব করে হেসে ফেলল। এই চিনলে মরে, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা? আমি হার্ট হব, মানসিকভাবে ভেঙে পড়ব, তাই বলে ভালোবাসার মানুষটার ক্ষতি করব? ইম্পসিবল। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আর সেরা জীব মানুষ হয়ে মানুষের ক্ষতি করা তো অমানুষের কাজ। আমাকে কি তোমার অমানুষ মনে হচ্ছে? ছি ছি, একদম না স্যার। আপনাকে আমিও খুব পছন্দ করি, খুব ভালো জানি, কিন্তু তা আপনার মতো করে নয়। যেহেতু পছন্দ করো, ভালো লাগে, তাহলে বলো না আমার সাথে জীবন সমুদ্র পাড়ি দিতে আগ্রহী?